শিক্ষার্থীরা, আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। ক্লাসের শুরুতেই আজকে স্মরণ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আজকের এই দিনে আমরা শুরু করছি আমাদের ক্লাস। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাসে, ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা জেনারেল ফিজিওলজির আরেকটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, দ্যাট ইজ স্কেলেটাল মাসলের কন্ট্রাকশন নিয়ে কথা বলবো। তোমরা সবাই মোটামুটি তোমরা হিস্টোলজি এবং অ্যানাটমি থেকে যতটুকু জানো যে একটা স্কেলেটাল মাসল, যে মাসলে অসংখ্য ফাইবার আছে, এই যে ফাইবারগুলো, এই যে স্কেলেটাল মাসলের ফাইবার, সেগুলো গঠিত হয় ছোট্ট ছোট অনেকগুলো ফিব্রিলস দিয়ে, ছোট ছোট ফিব্রিলস দিয়ে। এই যে ফিব্রিলসগুলো, এগুলো যদি আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখি, হিস্টোলজিক্যাল প্যাটার্ন যদি দেখি, তাহলে আমরা দেখি আমাদের মাসলে দু ধরনের প্রোটিন আছে, দ্যাট ইজ কন্ট্রাকটাইল প্রোটিন। একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। এই যে অ্যাক্টিন, এটাকে আমরা বলি থিন ফিলামেন্ট, আর যে মায়োসিন তাকে আমরা বলি থিক ফিলামেন্ট। এই ছবির যদি একটু দেখি আমরা অ্যাক্টিন এবং মায়োসিনের হিস্টোলজিক্যাল প্যাটার্নে যদি আমরা যাই, যে মায়োসিনগুলো থিক ফিলামেন্ট সাধারণত হয় কি লাইট চেইন দিয়ে বডিটা তৈরি থাকে, আর হেড তৈরি হয় যেটাকে আমরা বলছি থিক, ঠিক আছে, থিক পার্ট দিয়ে, ঠিক আছে, থিক চেইন দিয়ে তার বডিটা তৈরি হয়, আর থিক চেইন দিয়ে তার হেড তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা মায়োসিনের স্ট্রাকচার, একটা মায়োসিনের, এটা হচ্ছে মায়োসিনের হেড, মনে হচ্ছে একটা সাপ হা করে আছে, আর এটা হচ্ছে তার বডি চেইন আকারে, দ্যাট ইজ মায়োসিন। অ্যাক্টিনের কি আছে? অ্যাক্টিন সাধারণত তিনটা পার্টে আমরা অ্যাক্টিনকে করতে পারি। অ্যাক্টিন এটা মনে হচ্ছে একটা ফিলামেন্টের মতো একটা অংশ, যেটাকে আমরা বলছি এফ অ্যাক্টিন। এফ অ্যাক্টিন তার দা স্কেলেটালের যে স্ট্রাকচারটা আছে অ্যাক্টিনের, সেটা এফ অ্যাক্টিন। এই এফ অ্যাক্টিনের কে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে, অর্থাৎ এফ অ্যাক্টিনকে যেমন করে রিবন বাঁধি আমরা কোনো কিছু, চুলের মধ্যে যেমন ফিতা পেঁচিয়ে বাঁধি, ঠিক ফিতা পেঁচিয়ে বাঁধার মতো করে এই অ্যাক্টিনকে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে ট্রোপোমায়োসিন নামক একটা ফিলামেন্ট, যেটাকে এরকম লেন্সের মতো করে, অর্থাৎ ফিতার মতো করে এটাকে ঘিরে ঘিরে থাকে, এটাকে আমরা বলি ট্রোপোমায়োসিন। আরেকটা আছে ট্রোপোনিন। এই ট্রোপোনিনটা এরকম একটা সার্কুলার এরিয়া, যেটাতে তিনটা পার্ট থাকে, তিনটা পার্ট থাকে, ঠিক আছে, তিনটা ঘরে ভাগে বিভক্ত, অর্থাৎ ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি এবং ট্রোপোনিন টি। এই তিনটা পার্টে ভাগ থাকে। তাহলে আমরা যেটা বললাম যে স্কেলেটাল মাসল, যে মাসলটা তা অসংখ্য ফিব্রিলস দিয়ে তৈরি। একটা ফিব্রিলস যদি আমরা হিস্টোলজিক্যালি দেখতে যাই, তাহলে আমরা জানি এখানে দু ধরনের কন্ট্রাকটাইল প্রোটিন আছে, একটা অ্যাক্টিন আর একটা মায়োসিন। অ্যাক্টিনটাকে আমরা বলি থিন ফিলামেন্ট, আর মায়োসিনকে আমরা বলি থিক ফিলামেন্ট। মায়োসিনের স্ট্রাকচারালি দুটো লাইট চেইন এরকম করে পেঁচানো অবস্থায় থাকে, এটা তার বডি, এবং হেডে গিয়ে তারা ঠিক হেভি চেইন, এই হেভি চেইন দিয়ে তার হেড তৈরি হয়। তাহলে লাইট চেইন দিয়ে তার বডি তৈরি হচ্ছে, আর হেভি চেইন দিয়ে তৈরি তার হেড। এই হেভি চেইন যেটা, সেটাই মেনলি অ্যাক্টিনের সাথে বাইন্ড করে কন্ট্রাকশন, মাসল কন্ট্রাকশন করবে। এই জন্য এই এরিয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস সেটা অ্যাক্টিন। অ্যাক্টিনের তিনটা পার্টে পাই আমরা। একটা তার যেটা স্কেলিটাল আছে, সেটাকে আমরা বলছি এফ অ্যাক্টিন। এফ অ্যাক্টিন তার এই যে বেসিক স্কেলিটাল। এই অ্যাক্টিনটাকে ঠিক যেমন করে আমরা চুলের মধ্যে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে ফিতা যেরকম করে পড়তে পারি, ঠিক ফিতার মতো একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি ট্রোপোমায়োসিন। এই ট্রোপোমায়োসিনগুলো ওটাকে ঘিরে রাখে, কারণ কি? কারণ এই যে এফ অ্যাক্টিন, এই এফ অ্যাক্টিনের যে সাইড স্কেলেটাল, এই স্কেলেটালের মধ্যে তার অ্যাক্টিভ সাইড,
অ্যাক্টিভ সাইড যেটার সাথে এসে এই মায়োসিনের হেড বাইন্ড করবে, যার ফলে হচ্ছে কন্ট্রাকশন হবে। নর্মাল পজিশনে এই যে অ্যাক্টিভ সাইড যেটা আছে অফ অ্যাক্টিন, এই সাইডটা হচ্ছে এই ট্রোপোমায়োসিনের যে রিবন ফিতা, এই ফিতা দিয়ে হচ্ছে ঘেরা অবস্থায় থাকে। তার ফলে কি হয়, এই যে মায়োসিনের হেড, এই মায়োসিনের হেড অ্যাক্টিনের এই অ্যাক্টিভ সাইডের সাথে বাইন্ড করতে পারে না, অত দুজনের মাঝখানে একটা প্রতিবন্ধকতা, একটা পর্দা দিয়ে দেওয়া হয়, যাতে তারা নর্মাল পজিশনে ইনটাচ না আসতে পারে, কাছাকাছি মিলতে না পারে, এক হতে না পারে। কারণ এক হওয়া মাত্রই হচ্ছে তারা হচ্ছে কন্ট্রাকশন করবে। সেই কন্ট্রাকশনটা নর্মাল স্টেজে প্রিভেন্ট করার জন্য হচ্ছে অ্যাক্টিভ সাইড অফ অ্যাক্টিনটাকে ট্রোপোমায়োসিন নামক এই ফিতা দিয়ে ঘিরে হচ্ছে জায়গাটাকে হচ্ছে কাভার করে রাখা হয়। আর আরেকটা পার্ট হচ্ছে যে অ্যাক্টিনের আমরা বললাম তিনটা পার্ট, একটা হচ্ছে এফ অ্যাক্টিন যেটা হচ্ছে তার সাইটোস্কেলেটাল, একটা হচ্ছে ট্রোপোমায়োসিন যেটা হচ্ছে ফিতা, যে ফিতাটা দিয়ে হচ্ছে তার অ্যাক্টিভ সাইডটাকে হচ্ছে ঢেকে রাখা হয়। আরেকটা হচ্ছে ট্রোপোনিন, এই ট্রোপোনিনের হচ্ছে তিনটা পার্ট আমরা বললাম, তিনটা পার্টের একটা হচ্ছে ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি এবং ট্রোপোনিন টি। ট্রোপোনিন টি, ট্রোপোনিন সি এবং ট্রোপোনিন আই, এই তিনটা পার্ট হচ্ছে একটা অ্যাক্টিনের। এখন নর্মাল হিস্টোলজিক্যালি যদি আমরা যাই, যেটা থাকে একটা ইউনিট অফ কন্ট্রাকশন, অর্থাৎ এই মায়োফিব্রিলসগুলো ছোট ছোট ইউনিটে ভাগ হয় যেটাতে কন্ট্রাকশন হবে। আমরা অনেকে পিস্টন দেখেছি দুপাশ থেকে এসে এরকম চাপ দিচ্ছে সরে যাচ্ছে, চাপ দিচ্ছে সরে যাচ্ছে, চাপ দিচ্ছি সরে যাচ্ছে। এই যে চাপ দিচ্ছি সরে যাচ্ছে, এটাই হচ্ছে মাসল কন্ট্রাকশন স্ট্রাকচার। এবং এই যে ছোট ছোট ইউনিটটাকে আমরা কন্ট্রাক্টাইল ইউনিটে ভাগ করছি, এটাকে আমরা বলি সার্কোমেয়ার। সার্কোমেয়ারটা কি, আমরা নর্মালি হিস্টোলজিক্যালি দেখলে মনে হবে কি অনেকগুলো তাক, এরকম তাক, সেই তাক থেকে মনে হচ্ছে, অর্থাৎ হচ্ছে যেমন হচ্ছে আলনাতে থাকে, আলনার দুপাশে একটা লম্বা এরিয়া, তারপর থেকে তাক বের হচ্ছে, একই রকম ভাবে এরকম দুটো জেড লাইন থাকে, জেড লাইন। এই যে জেড লাইন, এই জেড লাইন থেকে হচ্ছে থিন ফিলামেন্টগুলো বেরোচ্ছে, অর্থাৎ অ্যাক্টিন হচ্ছে ফাইবারগুলো থাকে, এবং তার পরবর্তীতে এই অংশটাতে হচ্ছে মায়োসিন ফিলামেন্টগুলো হচ্ছে ওভারল্যাপ করে থাকে অ্যাক্টিনকে। তাহলে যে জায়গাটায় শুধুমাত্র অ্যাক্টিন ফিলামেন্ট থাকতেছে, শুধু অ্যাক্টিন ফিলামেন্টটা হচ্ছে অ্যাক্টিন থাকে, ওই জায়গাটা লাইট থাকে, হালকা থাকে, লাইট দেখা যায়, এটাকে বলা হয় আই ব্যান্ড, যেটার নাম হচ্ছে আইসোট্রপিক টু পোলারাইজড লাইট, এই জন্য এটাকে বলা হয় আই ব্যান্ড। যে জায়গাটায় অ্যাক্টিন এবং মায়োসিন হচ্ছে একটা আরেকটার উপর ওভারল্যাপ করে থাকে, কিন্তু কন্ট্রাকশন স্টেজে না, টাচে না, টাচ করে থাকে না, শুধু একটা আরেকটার উপর ওভারল্যাপ করে থাকে, একটা আরেকটার উপরে রাখা থাকে। তাহলে যেহেতু ডাবল হচ্ছে এখানে জিনিস আছে, তাহলে থিকনেস বেড়ে যাচ্ছে, সেই জন্য এটা একটু কালো দেখায়। ওই অংশটাকে আমরা বলি এ ব্যান্ড। এ ব্যান্ড কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যানাইসোট্রপিক টু দ্য পোলারাইজড লাইট, অ্যানাইসোট্রপিক টু দ্য পোলারাইজড লাইট, সেজন্য এটাকে বলা হয় এ ব্যান্ড। তাহলে আই ব্যান্ড হচ্ছে, তাহলে এই যে একটা জেড এবং আরেকটা জেড, এই যে জেডের মাঝখানে যে এরিয়া, এটা হচ্ছে একটা কন্ট্রাক্টাইল ইউনিট, ছোট্ট একটা কন্ট্রাক্টাইল ইউনিট যেটাতে মাসল কন্ট্রাকশন হবে, এই ইউনিট ধরে ধরে, এই ইউনিটটাকে আমরা বলতেছি সার্কোমেয়ার। এবং সার্কোমেয়ারের যে জেড লাইন আছে, জেড লাইন থেকে তাকের মতো হচ্ছে বের হচ্ছে প্রজেকশন বের হচ্ছে, যেটাকে আমরা বলছি থিন ফিলামেন্ট, অর্থাৎ অ্যাক্টিন ফিলামেন্ট। আর মায়োসিনগুলো মিডল পার্ট থেকে দুই পাশ দিয়ে হচ্ছে এই অ্যাক্টিন ফিলামেন্টকে ওভারল্যাপ করে থাকে, ফলে অ্যাক্টিনের একটা পার্টে হচ্ছে মায়োসিন থাকে না, আরেকটা পার্টে হচ্ছে মায়োসিন ওভারল্যাপ করে থাকে। যে পার্টে মায়োসিনটা থাকে না, যে পার্টে হচ্ছে মায়োসিন থাকে না, ওই অংশটা লাইট থাকে, এই জন্য ওটাকে আমরা বলি আই ব্যান্ড। এই অংশটাকে, এই যে লাইট এরিয়া, এই এরিয়াটাকে আমরা বলতেছি আই ব্যান্ড। আর যে জায়গাটায় এই হচ্ছে মায়োসিন ওভারল্যাপ করে আছে অ্যাক্টিনকে, এইটাকে হবে একটু ডার্ক কালার। এই ডার্ক কালারের জন্য এটাকে বলা হয় এ ব্যান্ড, অর্থাৎ অ্যানাইসোট্রপিক টু পোলারাইজড লাইট, এটাকে বলা হয় এ ব্যান্ড। আর মাঝখানে যে এরিয়া, এই এরিয়াটাকে আমরা বলি হিঞ্জ এরিয়া। হিঞ্জ মানে কি আটকানোর জায়গা, অর্থাৎ তাকে ইয়ার মাঝখান থেকে দুই পাশে এরিয়াটাকে ধরে রাখে যে হিঞ্জ, ঠিক আছে, সেইটা হচ্ছে এইচ ব্যান্ড। এটা হচ্ছে আমাদের এইচ ব্যান্ড, যেটা হচ্ছে এই পাশেও হচ্ছে মায়োসিন এসে অ্যাক্টিনের সাথে যাচ্ছে, এদিকে মায়োসিন যাচ্ছে, মাঝখানে যে এরিয়া রিলেটিভলি হালকা রং, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এইচ ব্যান্ড, অর্থাৎ হিঞ্জ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট কন্ট্রাক্টাইল ইউনিট। এবং যখন কন্ট্রাকশন হয়, এই যে দুটো জেড লাইন, এই দুইটা লেন্থ কাছাকাছি চলে আসে কন্ট্রাকশন স্টেজে, অর্থাৎ এরিয়া ছোট হয়ে যায়, অর্থাৎ মাসলের ফাইবারের লেন্থ কমে যায়। এটা হচ্ছে মাসল কন্ট্রাকশন। আর কিভাবে হচ্ছে মাসল কন্ট্রাকশন? মাসল কন্ট্রাকশন হওয়ার জন্য প্রথমে চিন্তা করতে হবে আমাদের, সেটা হচ্ছে নার্ভের একটা নার্ভ ইম্পালস মাসলে আসবে।
ঠিক আছে, এটাকে আমরা বলি নিউরোমাস্কুলার জাংশন। নিউরোমাস্কুলার জাংশনটা আমাদের একটু জানতে হবে। নিউরোমাস্কুলার জাংশনের জন্য আমরা সবাই একটু যদি দেখি তার স্ট্রাকচারটা, নিউরোমাস্কুলার জাংশন কি, একটা নার্ভ পার্ট। নিউরোমাস্কুলার জাংশন হচ্ছে এটা একটা নার্ভ এন্ডিং, এটা একটা নার্ভ এন্ডিং। এই নার্ভ এন্ডিংটা হচ্ছে আসতেছে একটা মাসলের সাথে। তাহলে এই যে এরিয়াটা, ঠিক আছে, এটা হচ্ছে মাসল, এটা হচ্ছে নার্ভ, আর এটা হচ্ছে স্পেস ইন বিটুইন দ্য নার্ভ অ্যান্ড মাসল ফাইবার। এর মাঝখানে যে এরিয়া, এই অংশটাকে, এই পুরো এরিয়াটাকে আমরা বলছি নিউরোমাস্কুলার জাংশন, অর্থাৎ নার্ভের সাথে মাসলের জাংশন হচ্ছে। নিউরোমাস্কুলার জাংশনে কয়টা পার্ট থাকে? তোমাদের পরীক্ষাতে নিউরোমাস্কুলার জাংশনের ছবি আসে, পার্টস আসে, ঠিক আছে। নিউরোমাস্কুলার জাংশনের এই যে নার্ভের যে পার্ট, এই নার্ভের পার্টে দেখবা এখানে প্রচুর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, প্রচুর মাইটোকন্ড্রিয়া এই পার্টটা। কেন? কারণ এখানে এনার্জির প্রয়োজন হয়, কারণ এখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে মাসেলের কন্ট্রাকশনের ফাংশন করার জন্য। এখানে এই জন্য এইখানে হচ্ছে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার পরিমাণ অনেক বেশি থাকে। তারপরে যেটা, তাহলে এই যে পার্টটা, নার্ভের যে পার্টটা, এটাকে আমরা বলি প্রিসিন্যাপটিক মেমব্রেন। প্রিসিন্যাপটিক মেমব্রেন, প্রিসিন্যাপটিক মেমব্রেন অর্থাৎ সিনাপস মানে কি, একটার সাথে আরেকটা সংযোগ, এটাকে বলি আমরা সিনাপস। আমরা সবাই জানি, ঠিক আছে, যেখান থেকে একটা জিনিস শেষ হয় আরেকটা শুরু হচ্ছে। এই যে সংযোগটা, একটা নার্ভ শেষ হচ্ছে আরেকটা নার্ভ শুরু হচ্ছে, নার্ভ শেষ হচ্ছে মাসেলের কারণ এই শুরু হচ্ছে, এই যে সংযোগটা, এই সংযোগটাকে আমরা বলতেছি সিনাপস। তাহলে সিনাপস হওয়ার আগের যেটা, এটার জন্য এটাকে বলতেছি প্রিসিন্যাপটিক মেমব্রেন। প্রিসিন্যাপটিক মেমব্রেন নার্ভের পার্টটা, নার্ভের যে এরিয়া, এটাকে আমরা বলি প্রিসিন্যাপটিক মেমব্রেন। এরপরে যে স্পেসটা, অর্থাৎ এখানে এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে, ইসিএফ আছে, সেই অংশটাকে আমরা যে স্পেস যেটা আছে সেটাকে আমরা বলি সিন্যাপটিক ক্লেফট। সিন্যাপটিক ক্লেফট, সিন্যাপটিক ক্লেফট। ক্লেফট মানে খাঁজ, অর্থাৎ খাঁজ আছে একটা, ঠিক আছে। অর্থাৎ অনেক সময় হয় কি, আগেকার দিনে রাজা বাদশাদের হচ্ছে তারা প্রোটেকশনের জন্য হচ্ছে খাড়ি তৈরি করতো, অর্থাৎ একটা নালার মতো তৈরি থাকতো, সেটার মধ্যে পানি থাকতো যাতে ও পাশের শত্রুরা এ পাশে না আসতে পারে। একই রকমভাবে একটা নার্ভের ফাইবার, নার্ভ ফাইবার মাঝখানে হচ্ছে একটা ক্ল্যাফট থাকবে, অর্থাৎ খাস থাকবে, যেখানে এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকতেছে, অর্থাৎ স্পেস থাকবে, তারপরে হচ্ছে আমার মাসল ফাইবার শুরু হবে। তাহলে এই যে মাসল ফাইবার যেটা শুরু হলো, সেই অংশটাকে আমরা বলতেছি পোস্ট সিন্যাপটিক মেমব্রেন, অর্থাৎ সিন্যাপসের পরে। তাহলে এটা সিন্যাপসের আগের মেমব্রেন, এটা হচ্ছে সিন্যাপসের পরের মেমব্রেন, তাহলে পোস্ট সিন্যাপটিক মেমব্রেন। তাহলে আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে একটা নিউরোমাস্কুলার জাংশনের ছবি। নিউরোমাস্কুলার জাংশনে কি আছে, একটা হচ্ছে যেখানে নার্ভ ফাইবারটা, নার্ভটা আসতেছে, সেই নার্ভের যে অংশ সেটাকে আমরা বলতেছি প্রিসিন্যাপটিক মেমব্রেন। প্রিসিন্যাপটিক মেমব্রেন, একটা প্রিসিন্যাপটিক মেমব্রেনের ক্রাইটেরিয়া, এটা তো অনেক ভেসিকলস থাকে, যে ভেসিকলসগুলো ছোট ছোট ভেসিকলসগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার হচ্ছে সাবস্টেন্স যেটা হচ্ছে সেই অ্যাকশনটা করাবে। আমরা জানি না, যারা নার্ভাস সিস্টেম যখন পড়বো তখন আমরা দেখবো নিউরোট্রান্সমিটার হচ্ছে যে সিগন্যাল নিয়ে যাচ্ছে যে সাবস্টেন্সটা, সেটাই হচ্ছে নিউরোট্রান্সমিটার। সো নিউরোট্রান্সমিটার থাকবে, নিউরোট্রান্সমিটার কন্টেইন করা ভেসিকলস থাকবে, এই ভেসিকলস রিলিজ করার জন্য হচ্ছে শক্তির প্রয়োজন হয়। সেই কারণে হচ্ছে প্রিসিন্যাপটিক মেমব্রেনে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, যাতে তারা এটিপি সাপ্লাই দিতে পারে। তাহলে এটা হচ্ছে প্রিসিন্যাপটিক মেমব্রেন, হচ্ছে নার্ভের পার্টটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ফাঁকা জায়গাটা, যে জায়গাটা এক্সট্রাসেলুলার ফ্লুইড আছে, সেই অংশটাকে আমরা বলি সিন্যাপটিক ক্লেফট। সিন্যাপটিক ক্লেফট। আর এর পরবর্তী যে মেমব্রেন, মাসলের যে ফাইবার, সেই ফাইবারটাকে আমরা বলতেছি পোস্ট সিন্যাপটিক মেমব্রেন। পোস্ট সিন্যাপটিক মেমব্রেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার অফ দ্য নিউরোমাস্কুলার জাংশন। এখন মাসল কন্ট্রাকশন কিভাবে হচ্ছে, এই পুরো প্রসেসটা যদি আমরা একটু দেখি, মাসল কন্ট্রাকশন কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে প্রিসিন্যাপটিক মেমব্রেন। প্রিসিন্যাপটিক মেমব্রেনে আমরা বলেছিলাম যে অনেক ভেসিকলস থাকে, যেগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার। মাসলের ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলাইন, ঠিক আছে, ACH, অ্যাসিটাইল কোলাইন সিক্রেট করে। অ্যাসিটাইল কোলাইন সিক্রেশনের মাধ্যমে সে মাসল কন্ট্রাকশন করাচ্ছে। সো এই ভেসিকলসগুলো অ্যাসিটাইল কোলাইনগুলো সিক্রেট করাবো। সেই অ্যাসিটাইল কোলাইনগুলো সিক্রেট হওয়ার জন্য যেটা হয়, যখন একটা ইম্পালস আসে,
যখনই একটা মোটর নিউরন প্লেটে ইমপালস আসে, ইমপালস আসার পরে এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড অর্থাৎ সিন্যাপটিক যে ক্ল্যাফট আছে, সিন্যাপটিক ক্ল্যাফট, এই সিন্যাপটিক ক্ল্যাফটের মধ্যে ক্যালসিয়াম থাকে। সিন্যাপটিক ক্ল্যাফটের মধ্যে ক্যালসিয়াম থাকে। যে মুহূর্তে ইমপালসটা আসে ওই মুহূর্তে এই ক্যালসিয়াম হচ্ছে প্রিসিন্যাপটিক মেমব্রেনের ভিতরে গিয়ে ঢোকে। এই ক্যালসিয়াম প্রিসিন্যাপটিক মেমব্রেনের ভেতরে গিয়ে ঢোকে। এই ক্যালসিয়াম কি করবে? এই ক্যালসিয়াম তখন এই যে ভ্যাসিকলসগুলো যেটা নিউরোট্রান্সমিটার অর্থাৎ অ্যাসিটাইলকোলাইন কন্টেন করে এটার সাথে বাইন্ড করবে এবং বাইন্ড করে এই ভ্যাসিকলসগুলোকে প্রিসিন্যাপটিক মেমব্রেনের গায়ে অ্যাটাচ করাবে, ড্র্যাগ করে নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে ক্যালসিয়াম। ঠিক আছে, এই ক্যালসিয়াম হচ্ছে এই ভ্যাসিকলসগুলোকে প্রিসিন্যাপটিক মেমব্রেনের গায়ে লাগাবে, অর্থাৎ ড্র্যাগ করে নিয়ে এসে প্রিসিন্যাপটিক মেমব্রেনের গায়ে এই ভেসিকলসগুলো যেটা অ্যাসিটাইলকোলাইন হচ্ছে কন্টেইন করে সেই অ্যাসিটাইলকোলাইন সহ ভেসিকলসটাকে হচ্ছে এসে প্রিসিন্যাপটিক মেমব্রেনের গায়ে লাগাবে। যখন প্রিসিন্যাপটিক মেমব্রেনের গায়ে লাগায় তখন হচ্ছে এই যে অ্যাসিটাইলকোলাইনগুলো যেটা হচ্ছে সেটা এক্সোসাইটোসিসের, আমরা মেমব্রেন ট্রান্সপোর্টে পড়েছিলাম যে সেল ভমিটিং এক্সোসাইটোসিস, সেই এক্সোসাইটোসিসের মাধ্যমে সেলগুলো কি করে সেই নিউরোট্রান্সমিটারগুলো অর্থাৎ এই যে অ্যাসিটাইলকোলাইনগুলো হচ্ছে সেই অ্যাসিটাইলকোলাইনগুলোকে আমরা যদি কালার একটু আলাদা দিই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এই যে সেলের ভিতর এই যে ভেসিকলের ভিতরে আমার যে নিউরোট্রান্সমিটারগুলো আছে, এই যে নিউরোট্রান্সমিটারগুলো আছে এই নিউরোট্রান্সমিটারগুলোকে রিলিজ করিয়ে দেবে। অর্থাৎ এই যে অ্যাসিটাইলকোলিন 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 এক্সোসাইটোসিস, এক্সোসাইটোসিসের মাধ্যমে হচ্ছে এই নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হবে কোথায়? সিন্যাপটিক ক্লেফটে। এরপর সিন্যাপটিক ক্লেফট থেকে এই অ্যাসিটাইলকোলাইন ডিফিউজ হয়ে আসবে কোথায়? পোস্ট সিন্যাপটিক মেমব্রেনে। এই যে পোস্ট সিন্যাপটিক মেমব্রেন অর্থাৎ মাসল পার্ট, সে পোস্ট সিন্যাপটিক মেমব্রেনে হচ্ছে অ্যাসিটাইলকোলাইনের রিসেপ্টর। তাহলে এই যে একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে হচ্ছে একটা রিসেপ্টর আছে, রিসেপ্টর ফর অ্যাসিটাইলকোলাইন। এই যে অ্যাসিটাইলকোলাইন আসলো সে এসে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করলো। ঠিক আছে, রিসেপ্টরের সাথে অ্যাসিটাইলকোলাইন এসে বাইন্ড করলো। যে মুহূর্তে অ্যাসিটাইলকোলাইনের রিসেপ্টরের সাথে বাইন্ড করলো সেই মুহূর্তে যে সোডিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যেটা বদ্ধ অবস্থায় ছিল, ঠিক আছে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যেটা বদ্ধ অবস্থায় ছিল, যেটা দরজাটা বদ্ধ ছিল, সেই সোডিয়াম চ্যানেলের দরজাটা খুলে যাবে, দরজা খুলে যাবে। তাহলে অ্যাসিটাইলকোলাইন যে মুহূর্তে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো ওই মুহূর্তে যে দরজাটা ছিল বন্ধ, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলের যে বদ্ধ দরজাটা ছিল সে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার ফলে আমরা জানি এক্সট্রাসেলুলার ফ্লুইডে প্রচুর সোডিয়াম আছে, সো সোডিয়াম তখন কি করলো? এন্টার করা শুরু করলো কোথায়? পোস্ট সিন্যাপটিক মেমব্রেনে। সোডিয়াম তখন ঢোকা শুরু করলো পোস্ট সিন্যাপটিক মেমব্রেনে। তার মানে পোস্ট সিন্যাপটিক মেমব্রেনে তখন অ্যাকশন পটেনশিয়াল শুরু হলো। পোস্ট সিন্যাপটিক মেমব্রেনে তখন অ্যাকশন পটেনশিয়াল শুরু হলো। এই অ্যাকশন পটেনশিয়াল মাসল ফাইবার দিয়ে ডিফিউজ হচ্ছে। এই মাসল ফাইবারের আমরা যদি হিস্টোলজি মনে করি তাহলে ওখানে একটা জিনিস আছে সেটা জালের মতো বিস্তৃত, সেটাকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে জালের মতো বিস্তৃত থাকে। আমরা জানি পুরো মাসল ফাইবারটা যদি এইভাবে মাসল ফাইবার থাকে, সেই মাসল ফাইবারের গায়ে এরকম জালের মতো করে হচ্ছে বিস্তৃত অবস্থায় হচ্ছে থাকে এই সার্কোপ্লাজমিক রেটিকুলামটা, এবং এর মধ্যে হচ্ছে টি এর মতো করে একটা টিবিউস তৈরি হয়, এটাকে আমরা বলি টি টিবিউস। এই টি টিবিউসের মধ্যে থাকে ক্যালসিয়াম।
যখন এই পোস্টসিনাপটিক মেমব্রেনের সোডিয়াম এন্ট্রির ফলে পোস্টসিনাপটিক মেমব্রেনের ডিপোলারাইজেশন হচ্ছে, এই ডিপোলারাইজেশন চলে যাচ্ছে কিন্তু সেই সার্কোপ্লাজমিক রেটিকুলামে, এবং সেই সার্কোপ্লাজমিক রেটিকুলামে যখন যাচ্ছে তখন টি টিবিউলসের মধ্য দিয়ে যাচ্ছে। টি টিবিউলসে যখন যাচ্ছে তখন হচ্ছে টি টিবিউলস ক্যালসিয়াম রিলিজ করছে, টি টিবিউলস তখন ক্যালসিয়াম রিলিজ করছে। এই ক্যালসিয়াম তাহলে কোথায় যাবে? এই ক্যালসিয়াম তখন হচ্ছে আমরা যেটা বলেছিলাম অ্যাক্টিন ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে হচ্ছে ট্রোপোনিনের 3টা পার্ট ছিল, ট্রোপোনিন আই, ট্রোপোনিন সি এবং ট্রোপোনিন টি। এই যে সি পার্টটা, ক্যালসিয়াম গিয়ে এই সি পার্টটার সাথে বাইন্ড করবে, এবং বাইন্ড করার ফল এখানে যে ট্রোপোমায়োসিন ফিতাটা আছে যেটার সাথে টি পার্টটা আটকানো থাকে, সেই ক্যালসিয়াম এই ট্রোপোমায়োসিনকে মিলে তৈরি করবে ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স। ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স তৈরি করবে। ক্যালসিয়ামের কাজই হচ্ছে টানাটানি করা। সো ক্যালসিয়াম তখন কি করবে? এই যে যেটা হচ্ছে পর্দা ছিল সেই পর্দাকে টান দিবে। টান দেওয়ার ফলে যে অ্যাক্টিভ সাইড যেটা ঢাকা ছিল, একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টের যে অ্যাক্টিভ সাইডগুলো এই পর্দাটা দিয়ে ঢাকা অবস্থায় ছিল, দেখা যাচ্ছিল না, এটাকে এরকম করে পর্দাটা দিয়ে ঢেকে রাখছিল। এখানে এসে যখন এই ক্যালসিয়াম আসলো, ঠিক আছে, এটা হচ্ছে টি পার্ট, এটা আই পার্ট, এই ক্যালসিয়াম এসে যখন এটার সাথে বাইন্ড করলো, করার পর ট্রোপোমায়োসিন কমপ্লেক্স তৈরি করলো। ট্রোপোমায়োসিন কমপ্লেক্স তৈরি করলো। যখনই ট্রোপোমায়োসিন কমপ্লেক্স তৈরি হলো, তখনই ক্যালসিয়াম এই যে ট্রোপোমায়োসিনের যে হচ্ছে ট্রোপোমায়োসিনের যে ফিতাটা ছিল সেই ফিতাটাকে এই খাঁজের মধ্যে অর্থাৎ টেনে এই পাশ থেকে সরিয়ে এইখানে নিয়ে এসে পড়লো। ফলে কি হলো? অ্যাক্টিনের যে অ্যাক্টিভ সাইড সেটা হচ্ছে আনকভার হয়ে গেল। এতদিন যে পর্দা দিয়ে ঢেকে রাখছিল যে অ্যাক্টিভ সাইডকে, সেই পর্দাটাকে টান দিয়ে ক্যালসিয়াম সরিয়ে ফেললো, সরিয়ে হচ্ছে ফাইবারের যে খাঁজ সেই খাঁজের মধ্যে ফেলে দিল। ফলে অ্যাক্টিভ সাইড অফ দ্য অ্যাক্টিন ফিলামেন্টের যে অ্যাক্টিভ সাইড সেটা কিন্তু আনকভার হয়ে গেল। যে মুহূর্তে আনকভার হলো সেইখানেই ছিল হচ্ছে মায়োসিনের হেড। সেইখানে হচ্ছে মায়োসিন যে আছে, মায়োসিনের যে হেড, এই হেডটা গিয়ে সাথে সাথে হচ্ছে এই অ্যাক্টিভ সাইডের সাথে লেগে গেল। যখনই অ্যাক্টিভ সাইডের সাথে মায়োসিনের হেড গিয়ে লাগলো, অর্থাৎ এখানে তখনই হচ্ছে এখানে এটিপি আসলো। এটিপি ইউজ করে, অর্থাৎ হচ্ছে এটিপি ব্যবহার করার মাধ্যমে মাসল সেই হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে এই হচ্ছে অ্যাক্টিন মায়োসিনের যে ওভারল্যাপিং এর ফলে ফাইবারটা এদিকে অর্থাৎ কন্ট্রাকশন হলো, ফাইবারকে ধরে টান দিল। ফাইবারে যখন টান দিল, অর্থাৎ এইভাবে ধরে, মনে করে এটা হচ্ছে মায়োসিনের হেড, এটা হচ্ছে অ্যাক্টিন, ঠিক আছে, তাহলে ডিরেকশনটা ভুল করলাম, এদিকে, অর্থাৎ এটা হচ্ছে জেড লাইন, এই জেড লাইন এ হচ্ছে অ্যাক্টিন মায়োসিন, সে কি করলো? এইভাবে টান দিল, অর্থাৎ এই পাশে মায়োসিন এদিকে আসলো, এদিকে আসলো, ফলে হচ্ছে এই যে জেড লাইন, সেই জেড লাইনটা সংকুচিত হলো। অর্থাৎ পিস্টন বলেছিলাম এইভাবে, অনেকেই তুমি জানো না যে হারমোনিয়ামের মতো দেখতে, সিনেমাতে অনেক তুমি দেখেছো, সেটা নাম ভুলে গেছি, এরকম করে বাজায়, সেই বাজায় যেরকম করে কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। একই রকম ভাবে মাসল ফাইবারের যে জেড লাইন, দুটো জেড লাইন থেকে যে অ্যাক্টিন ফিলামেন্ট বের হচ্ছে, তার ওভারল্যাপিং করে আছে মায়োসিন ফিলামেন্ট। অ্যাক্টিনের সাথে মায়োসিন ফিলামেন্ট যেই মুহূর্তে লাগলো সেই মুহূর্তে সে টান দিল। টান দেওয়ার ফলে কি হচ্ছে? এইভাবে যখন টানলো তাহলে কন্ট্রাকশন হলো। দুই পাশ থেকে এভাবে মায়োসিন অ্যাক্টিনকে টেনে নিয়ে আসলো, টেনে নিয়ে আসার ফলে হচ্ছে কন্ট্রাকশন হলো, অর্থাৎ শর্টেনিং অফ মাসল হলো। এটাকেই আমরা বলতেছি এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং। এক্সাইটেশন অর্থাৎ এক্সাইটেড হলো, এক্সাইটেড হয়ে কন্ট্রাকশন হলো, কাপলিং তৈরি করে কন্ট্রাকশন হলো, এটাকে আমরা বলি এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিং। ঠিক আছে, তাহলে এই যে কন্ট্রাকশন হলো এটা তো সারাক্ষণ এখানে আটকে যেতে পারে না, আটকে থাকতে পারে না। আমরা যে এটিপি আছে সেই এটিপি ইউজড আপ হয়ে গেল, সেই ইউজড আপ হয়ে পাওয়ার পরে
তখন আবার কি হবে, যে ক্যালসিয়াম যেটা টি টিবিউস থেকে যে ক্যালসিয়ামটা বের হয়েছিল, সেই টি টিবিউস থেকে ক্যালসিয়াম আবার পাম্প আউট হয়ে, অর্থাৎ এখানে এসে যে হচ্ছে ট্রোপোনিনের যে ক্যালসিয়াম এসে বাইন্ড করে ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স করছিল, এই ক্যালসিয়ামটা আবার পাম্প হয়ে আবার ফেরত যাবে হচ্ছে টি টিবিউসে। ফলে ক্যালসিয়াম যখন থাকবে না, তখন তাহলে এই ট্রোপোমায়োসিনের যে পর্দা যেটাকে ধরে রাখছিল ক্যালসিয়াম, তাকে ধরে রাখার কেউ থাকবে না। তখন এই পর্দা এসে আবার হচ্ছে এই যে অ্যাক্টিভ সাইট, এই অ্যাক্টিভ সাইটকে ঢেকে দিবে। ফলে কি হবে, হেডের সাথে, তাহলে মায়োসিনের হেডের সাথে অ্যাক্টিনের আবার কন্ট্রাকশন বিচ্ছেদ হয়ে যাবে, তখন আবার রিল্যাক্স হয়ে যাবে, ফাইবারগুলো আবার রিল্যাক্সড হয়ে যাবে। দিস ইজ দ্য প্রসেস অফ রিল্যাক্সেশন। তাহলে যদি আমরা মাসেল কন্ট্রাকশন যদি একটু ওভারভিউ করি, তাহলে কি হচ্ছে, আমরা জানি যে স্কেলেটাল মাসল অসংখ্য ফাইবার দিয়ে তৈরি, যেটাকে আমরা বলি ফিব্রিলস বলছি। সেই ফিব্রিলসে হিস্টোলজিক্যালি যদি আমরা দেখি, আমাদের দুই ধরনের কন্ট্রাকটাইল প্রোটিন পাওয়া যায়। পরীক্ষায় কিন্তু আমাদের ভাইরা জিজ্ঞেস করে যে কী কী কন্ট্রাকটাইল প্রোটিন আছে, বলতে হবে অ্যাক্টিন আর মায়োসিন। তো অ্যাক্টিন কীরকম, অ্যাক্টিনের হচ্ছে তিনটা পার্ট। একটা হচ্ছে একটা তার স্কেলেটাল, যেটাকে আমরা এফ অ্যাক্টিন বলতেছি। তারপরে হচ্ছে এটার গায়ে ফিতার মতো একটা পেঁচানো থাকে, যেটাকে আমরা বলতেছি ট্রোপোমায়োসিন, এবং তার মাথার উপরে হচ্ছে একটা পার্ট থাকে যেটাকে ট্রোপোনিন। এই ট্রোপোনিনের আবার তিনটা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে ট্রোপোনিন সি, একটা ট্রোপোনিন আই এবং ট্রোপোনিন টি। ঠিক আছে, মায়োসিন যেটা, মায়োসিনে আমরা জানি দুটো লাইন চেইন পেঁচিয়ে পেঁচিয়ে সাপের যেমন বডি, যেরকম একটা বডি তৈরি করে, আর সাপের মুখের মতো করে হেভি চেইন দিয়ে এটার হচ্ছে হেড তৈরি হয়। এই হেডের ইচ্ছেই থাকে যে অ্যাক্টিনের যে এফ অ্যাক্টিন, এখানে থাকে অ্যাক্টিভ সাইড। এই অ্যাক্টিভ সাইডটাকে ট্রোপোমায়োসিনের যে পর্দা, সে পর্দা দিয়ে কাভার করা থাকে, তাহলে অ্যাক্টিভ সাইডটা দেখা যায় না। ঠিক আছে, মায়োসিনের হেড অপেক্ষা করে বসে থাকে কখন সে আনকভার হবে, কখন সে অ্যাক্টিভ সাইডের সাথে হচ্ছে মিলিত হবে। ঠিক আছে, সংযোগে আসবে। ঠিক আছে, সেই সংযোগে আসার অপেক্ষায় হচ্ছে মায়োসিনের হেড বসে থাকে। নর্মালি যখন মাসল কন্ট্রাকশন হবে, আমরা বলেছি নিউরোমাস্কুলার জাংশন হচ্ছে একটা মাসল ফাইবার একটা নার্ভ ফাইবারের যে সংযোগের জায়গা, সিনাপসের জায়গা, সেটা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। এর তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রিসিন্যাপটিক মেমব্রেন, যেটা নার্ভ ফাইবারটা থাকে, একটা হচ্ছে সিনাপটিক ক্লেফট, মাঝখানে যে স্পেসটা থাকে, আর একটা হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেন, যেটা হচ্ছে মাসল ফাইবারের পার্টটা থাকে। প্রিসিন্যাপটিক মেমব্রেনে যেটা পার্ট, সেইখানে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে এনার্জি দিবে। এই যে আর কি থাকে, প্রচুর ভেসিকলস থাকে, সেই ভেসিকলসগুলো মেনলি নিউরোট্রান্সমিটার, মাস্কুলের ক্ষেত্রে এটা অ্যাসিটাইলকোলিন, সেই অ্যাসিটাইলকোলিনগুলোকে কন্টেইন করে হচ্ছে ভেসিকলসগুলো। আর যখন মাসল কন্ট্রাকশন শুরু হবে, যখন একটা মোটর এন্ড প্লেটে যখন নার্ভ স্টিমুলেশন আসে, নার্ভ ইম্পালস আসার সাথে সাথে যে হচ্ছে সিনাপটিক যে ক্লেফট আছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, সেখানে ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়াম ঢুকে যায় হচ্ছে প্রিসিনাপটিক মেমব্রেনে। ওখানে যে ভেসিকলসগুলো, যেটা নিউরোট্রান্সমিটার অর্থাৎ অ্যাসিটাইল কোলাইনকে হচ্ছে কন্টেইন করে, সেই অ্যাসিটাইল কোলাইনের সাথে ক্যালসিয়াম যে ভেসিকলস, সেটাকে ক্যালসিয়াম বাইন্ড করে সেই ভেসিকলসটাকে টেনে প্রিসিনাপটিক মেমব্রেনে নিয়ে আসে। প্রিসিনাপটিক মেমব্রেনে যখন নিয়ে আসবে, তখন হচ্ছে এর ভিতরে যে নিউরোট্রান্সমিটার মেমব্রেনগুলো প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ভেসিকলসগুলো বাইন্ড করার পরে তার ভিতরে যে নিউরোট্রান্সমিটার অর্থাৎ অ্যাসিটাইলকোলাইন থাকে, এটাকে সে এক্সোসাইটোসিসের মাধ্যমে রিলিজ করে দেয়। কোথায়? সিনাপটিক ক্লেফটে। সেই রিলিজ হয় অ্যাসিটাইলকোলাইন, তখন ডিফিউজ হয় সিনাপটিক ক্লেফট দিয়ে, চলে আসে কোথায়? পোস্ট সিনাপটিক মেমব্রেনে যখন হচ্ছে অ্যাসিটাইলকোলাইন তার যে পোস্ট সিনাপটিক মেমব্রেনের যে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরের সাথে যখন বাইন্ড করার সাথে হচ্ছে অর্থাৎ হচ্ছে নিউরোট্রান্সমিটার রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করার সাথে সাথে এর যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল যেটা বন্ধ ছিল, সেই ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল। ফলে সোডিয়াম হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেনের ভিতর ঢোকা শুরু করলো, তার মানে এখানে ডিপোলারাইজেশন হওয়া শুরু করলো। যেই মুহূর্তে ডিপোলারাইজেশন হলো, এটা পুরো মাসল ফাইবার দিয়ে হচ্ছে ডিফিউজ হচ্ছে। আমরা জানি মাসল ফাইবারের মধ্যে আছে জালের মতো ছড়ানো একটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সেই সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আছে টিটিবিউস। এই টিটিবিউসের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম। যখন টিটিবিউস দিয়ে সে ইম্পালস যাচ্ছে, সে ডিপোলারাইজেশন যাচ্ছে, তখন ক্যালসিয়াম টিটিবিউস থেকে রিলিজ হয়ে ক্যালসিয়াম গিয়ে বাইন্ড করে সেই যে আমরা বলেছিলাম অ্যাক্টিন ফিলামেন্টের যে ট্রোপোনিনের তিনটা সাব ইউনিটের যে ক্যালসিয়াম সি পার্টটা আছে, সেই পার্টটা, সেই ক্যালসিয়াম
ওখানে গিয়ে বসে এবং ট্রোপোমায়োসিন যে পর্দা, সে পর্দার সাথে খাতির তৈরি করে সে কি করবে, তখন ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স তৈরি করবে। এই ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স হওয়ার সাথে সাথে ক্যালসিয়াম কি করবে, এই পর্দাকে টান দিয়ে সরিয়ে ফেলবে। ফলে অ্যাক্টিভ সাইড অফ অ্যাক্টিন ফিলামেন্ট, যেটা এতদিন ঢাকা অবস্থায় ছিল, পর্দা দেওয়া অবস্থায় ছিল, দেখা যাচ্ছিল না, সেই মুহূর্তে পর্দাটাকে টান দিয়ে সরে যাওয়া মাত্রই হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টের অ্যাক্টিভ সাইড হচ্ছে আনকভার্ড হয়ে গেল, ওপেন হয়ে গেল। আর মায়োসিন তো সেই অপেক্ষায় বসেছিল যে কখন হচ্ছে সেই পর্দাটা, চাঁদ মুখ দেখা যাবে কখন। সে চাঁদ মুখ যখন হচ্ছে চাঁদ মুখের পর্দা যখন সরে গেল, সাথে সাথে হচ্ছে মায়োসিন ফিলামেন্ট গিয়ে সেই অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করলো। বাইন্ড করার সাথে সাথে এখানে এটিপি ব্যবহার করলো, এটিপি ইউজ হলো, এবং এর ফলে কি হবে, এই যে মায়োসিনের হেড অ্যাক্টিনকে ধরে টান দিল, এই টান দেওয়ার ফলে হচ্ছে মাসল কি হবে, শর্ট হয়ে গেল। টান দেওয়ার ফলে যে জেড লাইন থেকে জেড লাইনের যে জায়গা, সেটা এরকম শর্ট হয়ে গেল। এটাকে আমরা বলতেছি মাসল কন্ট্রাকশন। তারপরে এটিপি ইউজ আপ হয়ে যাওয়ার পরে যে ক্যালসিয়াম ছিল, সেই ক্যালসিয়াম আবার হচ্ছে ব্যাক হয়ে চলে যাবে টিটিবিউসে। যে সাইটোপ্লাজমিক রেটিকুলামে যে টিটিবিউস ছিল, সেই টিটিবিউসে আবার পাম্প ব্যাক হয়ে যাবে। যখন ক্যালসিয়াম পাম্প ব্যাক হয়ে ক্যালসিয়াম চলে যাচ্ছে, ক্যালসিয়াম নেই, তাহলে ট্রোপোমায়োসিনের যে পর্দা, তাকে ধরে রাখারও কেউ নেই। ট্রোপোমায়োসিনের পর্দা তখন আবার এসে সেই যে হচ্ছে অ্যাক্টিনের যে অ্যাক্টিভ সাইড অর্থাৎ চাঁদ মুখ, তাকে আবার ঢেকে দিল। ঢেকে দেওয়ার ফলে বিষণ্ণ মায়োসিন সেই অ্যাক্টিভ সাইডকে আবার পায় না, তখন সে ওখান থেকে সরে আসে। আর সরে আসার ফলে অর্থাৎ ছেড়ে দেয়, যেহেতু তাকে দেখা যাচ্ছে না, মনোদুঃখে মায়োসিন অ্যাক্টিনকে ছেড়ে দিচ্ছে। এই ছেড়ে দেওয়ার ফলে যেটা কন্ট্রাকশন হয়েছিল, যেটা সামনে চলে আসছিল, সেটা আবার জায়গা মতো চলে আসে, অর্থাৎ রিল্যাক্সড হয়ে গেল, অর্থাৎ ফাইবার লেন্থ আবার বেড়ে গেল। দিস ইজ রিল্যাক্সেশন। সো ওভারঅল দিস ইজ দ্য প্রসেস অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন। খুবই মজাদার একটা অংশ। তোমরা যদি মুখস্থ না করে জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি পড়তে পারবে। এবং পরীক্ষায় যখন তোমরা লিখবে, এটা একটা ফ্লো চার্টের মাধ্যমে একটার পর একটা স্টেজগুলো লেখা যায়। জ্ঞাননে আছে অনেকটা, কিন্তু জ্ঞাননের মাঝখানের এই যে ক্যালসিয়াম রিলিজ হওয়ার যে অংশগুলো, সেই অংশগুলো জ্ঞাননের ওই কোনো বইতেই নেই, ডিটেলস লেখা নাই। তাই জ্ঞাননের ওই ফ্লো শিটের মধ্যে যদি এই অংশগুলো ঢুকিয়ে দেয়, তাহলে পুরো হচ্ছে মাসল কন্ট্রাকশন ফ্লো চার্ট এইটা ভালো করে বোঝা যায়। আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে।